তানভীর ভাই আমরা চাই শিল্পকলা আমাদের সবার একটা স্থান হোক, রাইট। এটা আমি ফিল করিনি, এটা ফিল করি। শিল্পকলায় আমরা বিভিন্ন সময় হয়তো, আমি যেহেতু বিদেশি গান করি, সো কোনো ফরেন ডেলিগেট আসলে আমাকে হয়তো ডাকা হয় যে তুমি একটা স্প্যানিশ গান করো, একটা এরকম গান করো, বাট দ্যাটস ইট। বাট আমার কাছে মনে হয় যে শিল্পকলা মানে আমাদের সবার হওয়া উচিত, ওই ফিলিংটা সবার যেন থাকে। এটা আমরা মানে সেটা ফোক থেকে শুরু করে সবকিছুতে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ইউজ হচ্ছে। সো এই যে অপসংস্কৃতি বলে বলে মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, আমার মনে হয় সেটা থেকে বের হতে হবে। সো ব্যান্ড মিউজিককেও খুব বড়ভাবে মানে ইনক্লুড করতে হবে। এটা মানে হয় ব্যাকফুটে রাখার টাইমটা অনেক আগে চলে গেছে, এটাকে একদম ফোরফ্রন্টে নিয়ে আসতে হবে। এই যে আমাদের আশেপাশেই তো তুমি কি করে, আমি গান করি, আর এই যে আর বিষয়টা, তো সেখান থেকে আসলে বের হয়ে আসতে হবে যে এটাকে একদম স্বীকৃতি তো মাস্ট, এবং সাথে সাথে যেসব স্পেশাল আমার মনে হয় যে রেকগনিশন, এটা খুব জরুরি। এটা আমরা এখন অনেক রকম দাবি দেওয়ার বাংলাদেশে হাজির হয়েছি। সো এই দাবি দেওয়ার বাংলাদেশে অনেক কিছুই নতুনভাবে সুগঠিত হচ্ছে। সম্প্রতি শিল্পকলার ডিজি নিযুক্ত হলেন সৈয়দ জামিল আহমেদ স্যার। এমনিতে সঙ্গীতকে ডেভেলপ করার জন্য আমরা দেখেছি যে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। ইনফ্যাক্ট কপিরাইট রেজিস্ট্রার অফিসে 2 বার বা 3 বার চেঞ্জ হয়েছে, তাদের নানা রকম গোছাতে গোছাতে সময় চলে যায়, যেগুলো নিয়ে তুমি অনেকে কাজ করেছি, সেমিনারে অংশ নিয়েছি। তো এইগুলো সলিউশনটা তোমার কাছে আজকে বৃহৎ আলোচনায় যাব না, সংক্ষেপে তুমি কাদের প্রশাসক নিয়োগ কি তুমি আমলাকেই এক্সপেক্ট করো নাকি সঙ্গীত শিল্পীর প্রতিনিধিকে এক্সপেক্ট করো? এটা হতে পারে, এটা আমলা বলতে আপনি যা বোঝাচ্ছেন এটা সেটা হতেই পারে, কিন্তু সাথে একজন থাকতে পারেন প্রতিনিধি হিসেবে আমাদের সঙ্গীত জগতের, যিনি জানেন বিষয়টা। কারণ যেটা হয় যে একজন নতুন যখন আসেন, উনাকে না পুরো ব্যাপারটা বুঝতে বুঝতে ওনার টার্মটা চলে যায়, এটা আমি দেখছি এবং দেখেছি। ওনার পুরো ব্যাপারটা বুঝতে বুঝতে ওনার টার্ম চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। এই জন্য এরকম একজন যদি থাকেন সাথে, যিনি হয়তো পুরো ব্যাপারটা জানেন, সঙ্গীতের মিউজিশিয়ানদের সাথে কাজ করছেন, আর্টিস্টদের সাথে কাজ করছেন, আবার রেজিস্ট্রার অফিসে কাজ করছেন বা শিল্পকলায় কাজ করছেন। আর শিল্পকলা নিয়ে আমি পার্টিকুলারলি একটা কথা বলতে চাই, তানভীর ভাই আমরা চাই শিল্পকলা আমাদের সবার একটা স্থান হোক, রাইট। এটা আমি ফিল করিনি, এটা ফিল করি। শিল্পকলায় আমরা বিভিন্ন সময় হয়তো, আমি যেহেতু বিদেশি গান করি, সো কোনো ফরেন ডেলিগেট আসলে আমাকে হয়তো ডাকা হয় যে তুমি একটা স্প্যানিশ গান করো, একটা এরকম গান করো, বাট দ্যাটস ইট। বাট আমার কাছে মনে হয় যে শিল্পকলা মানে আমাদের সবার হওয়া উচিত, ওই ফিলিংটা সবার যেন থাকে। মানে সেটা উইকলি হোক, মান্থলি হোক, গ্যাদারিং, বিভিন্ন সাবজেক্টের টপিক বা প্রশিক্ষণ হতে পারে, এটা অনেক কিছু করার জায়গা। তো সেই জায়গায় মনে হয়নি যে আসলে 15 বছর, আমি শুধু 15 বছর বলবো না, শিল্পকলার চর্চাটাই হয়তো ছিল না, অনেক বছর অ্যাকচুয়ালি। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ব্যান্ডকে ইনক্লুড করা। আমার মনে হয় অনেক বছর তো হয়ে গেল, সেই 53 ইয়ার্স আমরা ব্যান্ডকে আর কতদিন এই অপসংস্কৃতি বলে বলে পিছিয়ে ফেলে রাখবো। ব্যান্ড মিউজিক ইজ ভেরি মাচ আওয়ার ওন মিউজিক। এটা আমাদের সংস্কৃতি, অবশ্যই আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে। আমরা আমাদের মতন কারণ বাংলা ব্যান্ডের গানগুলো আমরা এত বাংলা করেছি, এত সুন্দরভাবে, এটাই কিন্তু আমাদের বাংলার সুর। আমরা যদি সোলজার গান শুনি, আমরা যদি এনএসআর গান শুনি, এগুলোই তো বাংলার সুর। একদম। হ্যাঁ, সেখানে হয়তো ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট ইউজ হচ্ছে, কিন্তু অন্য গানেও হচ্ছে না, আধুনিক অন্য গানেও হচ্ছে না। এখন তো ফোক থেকে শুরু করে সবকিছুতে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ইউজ হচ্ছে। সো এই যে অপসংস্কৃতি বলে বলে মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, আমার মনে হয় সেটা থেকে বের হতে হবে। সো ব্যান্ড মিউজিককেও খুব বড়ভাবে মানে ইনক্লুড করতে হবে। এটা মানে হয় ব্যাকফুটে রাখার টাইমটা অনেক আগে চলে গেছে, এটাকে একদম ফোরফ্রন্টে নিয়ে আসতে হবে। একদম, এটা ফোরফ্রন্টে মানে মানুষের কাছে আছে, কিন্তু আসলে রাষ্ট্রীয়ভাবে নথিবদ্ধ নাই। একই সাথে আমি এবারে একটা ব্যক্তিগত উদ্যোগ না, কয়েকজন মিলে মুভমেন্টটা করতে চাই, অলরেডি আলাপ আলোচনা চলছে। সেটা হচ্ছে জাতীয় স্বীকৃতি ব্যাপারে, যে আমরা মানে স্বাধীনতার পর থেকে শুধুমাত্র ফিল্মে গাইলেই সে জাতীয় পুরস্কার পাবে, এবং সেজন্য দেখেছি যে অনেক গান আসলে জাতীয় স্বীকৃতি পাবার বা অনেক শিল্পীর পাওয়ার যোগ্য, মাকসুদ ভাই, কিন্তু তাদের একটা পর্যায়ে ফিল্মের একটা গান গাইতে হয় এবং সেখান থেকে হয়তো নমিনেটেড হয়ে তাকে পুরস্কার দেওয়া হয়। এটা আমরা চোখের সামনে দেখি যে উনি আসলে জীবনে একটা স্বীকৃতির জন্য হয়তো ওটা গান গাচ্ছে এবং পাচ্ছে। এটা তো কখনো ওয়ে হতে পারে না। তার গান, অনেক শিল্পীর গান আছে কালোত্তীর্ণ, কিন্তু তুমি কি এটা সোচ্চার হতে চাও কিনা? আমি একটা কালচারাল মুভমেন্টের জায়গায় এটা রাখতে চাই। অবশ্যই আমার তো মানে আমি আমার পুরা কি বলবো, আমি আমার মিউজিক ক্যারিয়ার অনেকটা স্যাক্রিফাইস করেছি, কারণ আমি এই কাজগুলো নিয়ে মানে সবসময় নিজেকে ব্যস্ত রেখেছি। আমি মিউজিক বাস বলি, আমি ভার্জিন তাকদম বলি, ফোনো লাইভ বলি, আমি এই বিষয়টা, কারণ আমি চেয়েছি সবসময় যে মিউজিক ইন্ডাস্ট্রিতে নতুন কিছু আসুক। আমি মিউজিক ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্টের জন্য অনেক বছর ধরে আমি চেয়েছি যে বিভিন্নভাবে কিভাবে কাজ করা যায়।
সো এটা তো অবশ্যই আমাদের দুঃখের বিষয় হচ্ছে যে আমরা মিউজিশিয়ানরা একটা লোন পাই না সহজে। আমরা সিঙ্গাররা, আর্টিস্টরা আমাদের ক্রেডিট কার্ডের জন্য আমাদেরকে অনেক হেনস্থা হতে হয়। আমার কথা বলছি না, আমি সবার কথা বলছি, বাট দিস ইজ হাউ ইট ইজ, কারণ এটার কোনো স্বীকৃতি হয়নি। আমরা খুব দুঃখজনক ব্যাপারটা। আজকে আমি হয়তো চাকরি করি বলে আমার সেখানে ক্ষেত্রে আমাকে হেল্প করেছে অনেক কিছু, কিন্তু এই যে সিচুয়েশনটা যে আপনি শুধু শিল্পী হলে, কারণ এই যে আমাদের আশেপাশে তো তুমি কি করে, আমি গান করি, আর এই যে আর বিষয়টা, তো সেখান থেকে আসলে বের হয়ে আসতে হবে যে এটাকে একদম স্বীকৃতি তো মাস্ট, এবং সাথে সাথে যেসব স্পেশাল আমার মনে হয় যে রেকগনিশন, এটাটা খুব জরুরি। এটা শুধু যে আপনি যেটা বলেন যে শুধু কেন ফিল্মের গানের জন্য হবে, কেন ন্যাশনাল অ্যাওয়ার্ডটা শুধু ফিল্মের গানের জন্য হবে, আমাদের তো একদম বেসিক চাওয়া যে যেই মেয়ে বা ছেলেটা ফোক গান গেয়ে সারা বিশ্ব মাতাচ্ছে, ও স্বীকৃতির ব্যাপারে কোনো মনোনয়নের জায়গা নাই। মানে যেই রকস্টারটা সারা ওয়ার্ল্ডে সারা বছর বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছে, স্বীকৃতি নেওয়ার জায়গা নেই, কি হাস্যকর একটা বিষয়। এবং এটা মিস হয়ে যায় যে আমি যেমন বাচ্চু ভাইয়ের কাছ থেকে আমি এত গান, এগুলো যেগুলো জনপ্রিয় হয়ে যায় সেগুলো মনোনয়ন কেন, ওগুলো জানানোর কোনো উপায় থাকে না যে এই গানের জন্য আমি পেয়েছি। এবং এমনও হয়েছে যে অনেক ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে কিন্তু গানটা ভুলে যায়, কারণ ওই গানটা আসলে খুব বেশি উল্লেখযোগ্য গান না। এটা সিচুয়েশন হচ্ছে, কিন্তু আগে কিন্তু এরকম ছিল না। আপনি চিন্তা করে দেখেন, আমার আব্বুর যতগুলো জনপ্রিয় গান আছে সেগুলো এখনো জনপ্রিয়, রাইট, কিন্তু তখন কিন্তু ওরকমই ছিল, ওই গানগুলোই পেয়েছে। বাট ওইটাই এখন সিচুয়েশনটা এমন ভাবে হয়ে গেছে যে কিভাবে যেন ঘুরে ফিরে অন্যরকম হয়ে গেছে। একদম লিড রোলে ছিল তখন যে পরিমাণ ফিল্মের গান রিলিজ হতো, সো ফ্রন্ট লাইনে কিন্তু ওগুলা ছিল। এখন কি হয়, এখন ক্রিপ্টো ফেথের একটা গান, নেমেসিসের একটা গান সারা বছর জুড়ে পপুলার হয়ে যায়, তো এই গানটা একটা স্বীকৃতি পাবে না। সো ওই জায়গা থেকে মনে হয় যে এই মুভমেন্টটা খুব জরুরি। নতুন গান আসলে কবে থেকে কি ভাবছো তুমি? আমার একটি হাজবেন্ড আছে যে ওয়ার্ল্ড ট্যুরে বের হয়েছে, এই তো সব কিছু পরে আসতাম যে ও কি দেশে থাকে না, মাঝে মাঝে আসে, সে মাঝে মাঝে আসে। সো আমি তো ওর উপর ডিপেন্ডেন্ট মিউজিক্যালি খুবই, কারণ ওর সাথেই আমরা, মানে আমাদের যেহেতু স্টুডিওতে কাজ হয়, সো ও পুরোপুরি আমার মিউজিকটা করে। তো আমরা তো ভাবছিলাম সপ্তাহে 2টা করে গান রিলিজ হবে। তাই তো হওয়ার কথা ছিল না। অ্যাকচুয়ালি আমি নিজে যেহেতু অসুস্থ ছিলাম, আমি না নক অন উড, এটা আপনার সাথে আমি অবশ্যই বলতে চাই যে আমি এই সুযোগটা আমি নিতে চাই আপনার সাথে। সেটা হচ্ছে যে আমি অনেক দোয়া পেয়েছি তামির ভাই, আমি এত অসুস্থ ছিলাম, আমি তো অনেক ছবি আমি দেখেছি, না আমি ফাইসালের কথা শুধু বলছি না, মানে আমি তো অনেক সময় আমি আমার নিজের ছবিগুলো শেয়ার করেছি, আমি ডায়ালাইসিসে আমি এটা করেছি, মানুষ অনেকেই বলতো কেন এই ছবিগুলো শেয়ার করছো, কেন এই করছো, কিন্তু আমি না চেয়েছি কি এটা নর্মালাইজ করতে, কারণ অনেকেই ডায়ালাইসিস করে, আমি শক্তি দিতে চেয়েছি অনেক মানুষকে, সাহস দিতে চেয়েছি। এবং সত্যি সত্যি আমাকে এত মানুষ মেসেজ করেছে যে আপু আপনার ডায়ালাইসিসের ছবি, আর আমি খুব সেজেগুজে যেতাম, আমি একদম নর্মালি যেতাম না, আমি নর্মাল যেভাবে সাজিয়ে এরকম করে ডায়ালাইসিস করতে যেতাম এবং হেঁটে হেঁটে যেতাম। আচ্ছা, ওখানে সব সময় ইয়ে থাকে, ঢাকাতেও চেন্নাইতেও হুইল চেয়ার থাকে, এবং অনেকেই ডায়ালাইসিসের পরে হুইল চেয়ার দিয়ে বের হয়। আমি যতক্ষণ আমার না আমি পারবো মনের আমার জোর নিয়ে আমি করতাম, এবং আমি ফেসবুকে ছবি টবি দিতাম। তো অনেকেই আমাকে মেসেজ করেছে যে আপু আপনার ছবিটা আমি আজকে আমার আম্মুকে দেখালাম, আম্মু সারাক্ষণ ডায়ালাইসিস করে আর কাঁদে, তো আপনার ছবিটা দেখে বললাম দেখো আলিফ আপুকে, তোমার থেকে বয়সে কম, মানে কত সাহস। আমার কাছে না এগুলো অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি, যে আমি সাহস দিতে পেরেছি কিছু মানুষ। তো যাই হোক, তো ওই যে ওই সময়টা আমার একটা বড় একটা স্ট্রাগল গেছে, ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, ইমোশনাল একটা বিশাল বড় একটা ধকল তো গেছে। তো এখন এসে আমি আস্তে 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 চেষ্টা করছি গানগুলো গুছায় ফেলতে, এবং ভয়েসটাকেও একটু ট্রেন আপ করছি। অনেকদিন তো গান আসলে সেভাবে করিনি, তো এর মধ্যে ফাইসাল গেল ট্যুরে, সো ফাইসাল আসুক তারপরে আবার শুরু করব। তো একটা বিশাল বড় স্ট্রাগল ঠিক আছে। তো আমি একটু জানতে চাই, ধরো এমন একটা ক্রুশিয়াল মোমেন্ট, এই প্রশ্নটা এইভাবে আমি একটু করব করে অনেকদিন মানে তোমাকে ফোনে জিজ্ঞাসা করতাম যে উইশ লিস্ট থাকে না জীবনে, ধরো একটা ক্রুশিয়াল মোমেন্টে গেলে যখন তুমি খুব স্ট্রাগল করছো লাইফ নিয়ে, যে ঠিক আছে এটা উতরে গেলেই আমি জীবনে এই করবো, তখন একটা বিষয় মনে হয়, যেমন কোভিডের সময় আমাদের মনে হয়েছিল আমরা সবাই মারা যাব, যদি বেঁচে যাই তাহলে এইটা করব। সো তোমার আসলে কি ছিল মানে মনের ভেতরে ইনার ফিলিংটা শেয়ার করবো আজকে? ওই সময় হ্যাঁ পরে যে না ঠিক আছে আমি ফিরে গেলে এইগুলো আমি ফার্স্ট আমার উইশ লিস্টে ছিল যে আমি লাইফটাকে নতুন করে, মানে আমি রিয়েলাইজ করেছি যে লাইফটা কত সুন্দর, এবং আমরা কেন বাঁচতে চাই সেটার পিছে আমার কারণগুলো কি, আমি মনে হয় অনেক বেশি করে রিয়েলাইজ করেছি যে আমি কেন বাঁচতে চাই আমার বাঁচার। এবং আমি যখন ওটিতে ঢুকি, আমাকে যখন
অ্যানেস্থেসিয়া দিচ্ছে তার আগে তো আমি বললাম আল্লাহ তোমার হাতে ছেড়ে দিলাম সব, মানে যা হয় আর কি। কিন্তু তখন তো আমরা যেটা হয় যে আমি মোটামুটি আত্মসমর্পণ করেই দিয়েছি যে না ঠিক আছে হয়তো আমি আর বাঁচবো না। কিন্তু সেই সময় এসে আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি, তানভীর ভাই কষ্ট করেছি লাইফে, অনেক ধরনের স্ট্রাগল গেছে, কিন্তু আই ওয়াজ হ্যাপি উইথ মাই লাইফ। হ্যাঁ, এটা একটা আমার মনে হয় আলহামদুলিল্লাহ আই ওয়াজ হ্যাপি উইথ ওই, হ্যাঁ আমি যতটুকু লাইফ যতটুকু এসেছি আই এম হ্যাপি উইথ হোয়াট আই হ্যাভ অ্যাচিভড। আমি অতটুকু মনে হয়েছে, আমি বিশাল কিছু করিনি, কিন্তু আমি যতটুকু আমার জার্নি, আমি যতটুকু এফোর্ট দিয়েছি, যা করেছি, আমি যতটুকু পর্যন্ত এসেছি ওটা নিয়ে আমি হ্যাপি, স্যাটিসফাইড। এখন আমার কাছে মনে হয় যে না, যেহেতু আমি সুযোগ পেয়েছি আমি আরো অনেক কিছু করতে চাই। আচ্ছা আচ্ছা, আরো অনেক কিছু করতে চাই, গান নিয়ে, ইন্ডাস্ট্রি নিয়ে, যেটার জন্য আমি বিএলসিপিএস ইনভলভড হয়েছি, যেটার জন্য আমি বাম্বার সাথে ইনভলভড আছি, যেটার জন্য আমি এখন আবার নতুন করে কাজ শুরু করছি, আমার নিজের কিছু শো নিয়ে ডিজাইন করছি। সো এটাই আমি চাই যে আরো নতুন কিছু অ্যাড করতে। দলদাসত্ব আমরা খুব প্রকটভাবে দেখেছি। তুমি যেহেতু বাম্বা বিএলসিপিএস খুবই সক্রিয়ভাবে সদস্য হিসেবে আছো, যদিও বাম্বার ক্ষেত্রে এই অভিযোগটা পড়ে না, কিন্তু অন্যান্য সকল সংগঠনে এই গণহত্যাকালীন একটা প্রেস রিলিজ গিয়েছিল, যেটি নিয়ে অনেকে এখন প্রতিবাদ তুলছে, যেটি সরকারের পক্ষ থেকে আসছিল সবাইকে সেই পক্ষে থাকার জন্য, এবং সবাই সভাপতি সেক্রেটারি হিসেবে শুধু বক্তব্য একই ছিল, সেটি পাল্টে দিয়েছে। তাতে যেটা হয়েছে, বিভিন্ন সংগঠন থেকে ওই সময় স্রোতের অনুকূলে থেকে বিপরীত কথা বলাটা তো আসলে ভয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসা কঠিন। তো আমরা দেখেছি জাকিয়া বাড়ি মোহাম্মদ থেকে শুরু করে বেশ কয়েকজন তখন ওটা ইস্তফা দিয়েছিল জুলাই মাসে। আমার কথা হচ্ছে সংগঠন কখন কতটুকু যে কোনো রাষ্ট্রের, যে কোনো সরকার, যে কোনো সরকারের সাথে ডিল করবে, সরকারের আনুকূল্য পাওয়ার জন্য সংগঠন বিক্রি হয়ে যায় কিনা, বা কখন কিভাবে, কারণ মানুষ তো। সো এই জায়গাটা থেকে হয়তো দেখলাম, তো এবার তো দেখলাম, এবং এটা দুঃখজনক অনেক সময়, কারণ আমাদের মনে হয় হ্যাঁ যখন আমাদের এরকম বিষয়টা যে আমার ইন্ডাস্ট্রির জন্য জিনিসটা ভালো, এখানে কোনো হতাহতের ব্যাপার নেই, এখানে কোনো জেনোসাইড না, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, তখন আমি অবশ্যই আমার যদি হেল্প হয় এবং এটাতে যদি সবার মানে একটা সামগ্রিক ভালো কিছু হয়, তখন আমি খারাপ কিছু দেখি না। কিন্তু তারপরেও ইটস অলওয়েজ বেটার যে একটা সংগঠন বলি আর যে কোনো, এখন তো অনেক কিছু, অনেক ধরনের অ্যাসোসিয়েশন হয়েছে, ইন্ডিপেন্ডেন্ট থাকাটাই বেস্ট, এবং এটাই উচিত। ইন্ডিপেন্ডেন্ট থাকবে, এবং তাদের নিজেদের যেটা ফিলিং, তারা নিজেরা যদি মনে করে যে আমাদের এই আন্দোলনের সাথে কিছু বলা উচিত, এই আন্দোলন নিয়ে কিছু বলা উচিত, যখন ফিল করবে তখন অবশ্যই সেটা বলা উচিত, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট থাকাটাই বেস্ট। আচ্ছা, আর্টিস্টদের রাইট। যেমন আমি বলি, যেমন আমার শোতে বিগত সরকারের রাফুল আলম খোকন, তাকে প্রশ্ন করেছিলাম যে আপনারা যে একাধিক তারকাকে আপনাদের পলিটিক্সে ঢোকাচ্ছেন, এটা কি পলিটিক্সটা নোংরা হচ্ছে কিনা, নাকি পলিটিক্সটা বেনিফিটেড হচ্ছে? এবং সেই প্রবণতাটা আমরা দেখেছি। সর্বশেষ 2024 ইলেকশনে 3 কোটি টাকার উপরে শুধু মনোনয়ন বিক্রি হয়েছে, শুধু শিল্পীরা কিনেছে। এটা একটা বিগ স্কেল, এবং এটা রেকর্ড, এটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হতে পারে কোনো দেশে, যে এত টাকা, এতগুলো নমিনেশন শিল্পীরা এমপি হতে চাইছে। সো এই প্রবণতাটা দেশপ্রেম ভাবো কিনা, নাকি ক্ষমতা যাবার একটা লোভ? আমি এটা মনে করি লোভ, তানভীর ভাই। আমি মনে করি সবাই আমার শোতে বলেছে, যারা মনোনয়ন কিনেছে তাদেরও ইন্টারভিউ নিয়েছি আমি, তো দেশপ্রেমের কথাই বলেছে। অবশ্যই অনেকেই আগেও এমপি হয়েছেন, অনেকেই পলিটিক্স করেছেন, সবার যে লোভ তা না, অবশ্যই না। কিন্তু এখন আমরা গত 2-3 বছর ধরে যেটা দেখেছি, যে একটা পাওয়ারে আসা, আমার একটা ক্ষমতা থাকবে, যে ক্ষমতা ওয়ার্ডটাই তো আমার খুব অপছন্দের। আমার হাতে একটা পাওয়ার থাকবে, আমি সেটা দিয়ে কন্ট্রোল করব, এই যে একটা ব্যাপার, এটা মনে হয় একটা পর্যায়ে গিয়ে আমরা সবাই খুব এনজয় করতে চাই। আনফর্চুনেটলি আমি মনে করি যে শিল্পীদের এটা থেকে দূরে থাকা ভালো। যারা জেনুইন শিল্পী, তাদের ধ্যান জ্ঞান সবকিছু না মিউজিক নিয়ে থাকার কথা, যারা মিউজিক করে বা যারা অন্য শিল্পী আছে সেটা নিয়ে থাকার কথা। কিন্তু সেখান থেকে বের হয়ে এসে যখন এটা আমি পাওয়ার নিয়ে থাকতে চাই, পাওয়ার প্লে করতে চাই, তখন বিষয়টা আসলে তখন আর ওই আর্টিস্টের পর্যায়ে পড়ে না, তখন সে অ্যাকচুয়ালি মনে প্রাণে পলিটিশিয়ান হয়ে গেছে। আমি মনে করি পলিটিক্স তো খুবই উচ্চ মার্গের একটা বিষয়, মানে পলিটিশিয়ান এভাবে হওয়া যায় না, তার ধ্যান ধারণা ওরকম হয়ে গেছে মনে করি। কারণ শিল্পী সত্তাটা অনেক অনেক ডিফারেন্ট, আমি অনেক স্পেশাল। কারণ অনেক আওয়ামী লীগ নেতাদের মুখে আমি শুনেছি যে কিছু হাইব্রিড ঢুকেছে ভাই আপনাদের সেক্টর থেকে, এরা আমাদের পলিটিক্সটাকে শেষ করে ফেলছে। সেই সময় আওয়ামী লীগ নেতারাই বলেছে। সো এটা তো আসলে শেমফুল আমাদের আর্টিস্ট মানে এরিনার জন্য। অবশ্যই, নিশ্চয়ই এটা পুনরাবৃত্তি হোক, সেটা আমরা চাই না, নতুন বাংলাদেশ যেটা বলছি।